কেরোসিন তেল তো আমি এনেছি। আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমাগো বাঁচার মোদি সরকার আমগো মাইরা লাইছে। দাবিটা কিটা? দাবি আরে মূর্তি ভাঙা। মূর্তিগুলো 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের বেশ কিছু হিন্দু সংগঠন এবং ভারতের মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা খুব মারাত্মকভাবে প্রচার করা শুরু করেছেন যে বাংলাদেশে ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এমনকি তারা এটাকে একটা জেনোসাইড হিসাবেও নাম দিয়েছেন। তো এই ভিডিওতে আসুন আমরা জানার চেষ্টা করি আসলে কি 5 আগস্টের পর থেকে বাংলাদেশে ব্যাপক ভিত্তিক সংখ্যালঘু বিশেষত হিন্দু নির্যাতন হচ্ছে কিনা। তো এই অ্যানালাইসিসের জন্য আমরা 5 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া বেশ কিছু হিন্দু নির্যাতনের ঘটনা এবং ভিডিও দেখব। আমরা অ্যানালাইসিস করব আসলে এগুলাকে সংখ্যালঘু নির্যাতন বলা যায় কিনা এবং আদৌ সেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছিল কিনা, যদি একান্তই না হয়ে থাকে তাহলে কেন এত ব্যাপক ভিত্তিক প্রচারণা হচ্ছে, আর যদি সেই সংখ্যালঘু নির্যাতনগুলো হয়ে থাকে আসলেই সেটাকে জেনোসাইড বলা যায় কিনা। প্রথমেই আমরা একটা ভিডিও দেখব। এই ঘটনাটা ঘটেছিল 5 আগস্টের ইমিডিয়েট পরপরই এবং স্থানটা হচ্ছে নারায়ণগঞ্জ। আসুন আমরা ভিডিওটা দেখি। তোমরা সবাই মোদি সরকার আমাগো বাঁচান, আমাগো বাঁচান মোদি সরকার আমগো মাইরা লাইছে। এই ভিডিওর মহিলা দাবি করছেন যে 5 আগস্টের পর ওনার বাসায় হামলা হয়েছে, ওনাদেরকে মারধর করা হয়েছে এবং ওনাদের বাসার মূর্তিগুলো ভাঙচুর করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসুন আমরা আরেকটু ডিটেলসে ওনাদের প্রতিবেশীরা কি বলেন সেটা জানার চেষ্টা করি। প্রতিবেশীরা জানান, ঝামেলাপূর্ণ জমির পাশে একটি পারিবারিক কালী মন্দির আছে, তবে হামলা ভাঙচুর হয়নি। আর এই যে মন্দির ভাঙছে এটা মিথ্যা কথা। 7-8টা রুম বাটা কিনছে, এই বাটা রুমটিও নিজে ভাঙ্গা হেসে যে ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতেছে। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। কি অদ্ভুত ব্যাপার, ওনার প্রতিবেশীরা বলছেন যে আসলে ওনার বাসায় কোনো কিছুই হয়নি, ওনার বাসায় মন্দিরও ভাঙা হয়নি, উনি যা করছেন পুরাটাই নাটক। হতে পারে যে প্রতিবেশীরা, যদিও প্রতিবেশীরা নিজেদেরকে হিন্দু দাবি করছেন, এমন তো হতে পারে যে প্রতিবেশীরা ভয়ে এটা করছেন। চলুন আমরা নিজেরা ভিডিওটা বিশ্লেষণ করি এবং ভিডিওটা থেকে আমরা কোনো ক্লু খুঁজে পাই কিনা। মন্দিরে হামলা ভাঙচুর হচ্ছে এমন দাবি করে 6 আগস্ট থেকে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন বাড়ির বাসিন্দা মালতী রানী, যা মুহূর্তেই দেশ বিদেশে আলোড়ন তোলে। আমার মন্দির রক্ষা করো তোমরা সবাই। তোমরা বড় বড় রঙ্গমের বাড়ি ভাঙতেছে, মন্দির ভাঙা লাইছে। ভাঙা আমরা তো দেশের নাগরিক। এই ভিডিওতে দেখুন মহিলা দাবি করছেন যে ওনার বাসায় মন্দিরে ভাঙচুর করা হয়েছে, অথচ পিছনে ভিডিওতে দেখুন মন্দির পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো ভাঙচুরের কোনো লক্ষণ নেই। তাছাড়া খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন যে এই মহিলা চিৎকার করে করে একটু পরপর বলছে মোদি সরকার আমাকে বাঁচান, আপনারা আমাকে বাঁচান, এবং ফাঁকে ফাঁকে ওনাকে ক্যামেরার পিছনে যারা আছে তারাও ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি এইভাবে বলো, এইটা বলো, এইভাবে অভিনয় করো। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ওনার প্রতিবেশী অন্যান্য হিন্দুরা যে দাবি করেছেন যে এই টোটাল ঘটনাটা স্ক্রিপ্টেড, সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। আমার স্বামী মাইরা লাইবো, আমার স্বামী পাগল, আমার স্বামী নিরাপত্তা দেন আপনারা, আমাকে সন্তান নিরাপত্তা দেন। আমরা পোলা পারলে কই যাবো, কোথায় যাবো, এই সন্তান লয়ে কোথায় যাবো? আমার মনে করেন একটা ফালতু একটা ভিডিও দিয়ে পুরো এলাকাটারে কাঁপায় ফেলাইছে। এইবার আসুন আমরা দ্বিতীয় ভিডিওটি দেখি। ভাইয়া মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছন? দাবিটা কিটা? ওই দাবিটা কিটা? দাবি আরে মূর্তি ভাঙা। মূর্তিগুলো না ভাঙছে? সিলেট কোন জায়গায় ভাঙছে নি? এই ভিডিওটা সিলেটে করা। সিলেটে হিন্দুদের একটা সংগঠন রাস্তায় একটা মিছিল বের করেছে এবং তারা দাবি করছে যে হিন্দুদের ঘর বাড়িতে হামলা করা হচ্ছে, ব্যাপক হিন্দু নিধন চলছে, তার প্রতিবাদে ওনারা রাস্তায় নেমেছেন। তো যখন একজন লোকাল সাংবাদিক ওনাদেরকে প্রশ্ন করেছে যে আপনারা কেন রাস্তায় নেমেছেন, তো এক ভাই উনি নিজেও বলতে পারছেন না যে উনি আসলে রাস্তায় কেন এসেছেন। উনি অন্যদেরকে ইশারা করে বলছেন যে আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, আমি কিছুই জানি না। ভাইয়া মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইছন? দাবিটা কিটা? তারপরে সামনে একজনকে যখন জিজ্ঞেস করা হয় তখন উনি বলছেন যে মন্দির ভাঙা হয়েছে সেই জন্য আমরা এসেছি।
তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে কোথায় মন্দির ভাঙা হয়েছে, তিনি সেটা জবাব দিতে পারছেন না। তিনি বলতে পারছেন না যে মন্দির ভাঙাটা কোথায় হয়েছে। অর্থাৎ এরা কেউই জানে না কোথায় ইনসিডেন্ট ঘটেছে। জাস্ট হয় ভুল ইনফরমেশনের কারণে অথবা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো বদ উদ্দেশ্য নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এরা সবাই রাস্তায় নেমেছে। দাবিটা কিটা দাবি মূর্তি ভাঙা মূর্তি কোন ভাঙছে কোন জায়গায় ভাঙছে নি। এবার তৃতীয় ভিডিওটি দেখুন। এটা ঢাকার ঘটনা। ঢাকার একটা হিন্দু সংগঠন তারা রাস্তায় নেমেছে যে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন হচ্ছে, কিন্তু তাদেরকেও যখন প্রশ্ন করা হয় কোথায় হিন্দু নির্যাতন হচ্ছে, তারা সেটা বলতে পারছে না। সবাই বলছে হয়েছে কোথাও একটা দূরে, আমার কাছে আছে, এই মুহূর্তে বলতে পারছি না, ঠিকানা নাই, বাট আমার মোবাইলে আছে। মন্দির ভাঙা হয়েছে, একটু যদি কয়েকটা সুনির্দিষ্টভাবে একটু কয়েকটি জেলার কয়েকটি মন্দিরের ঠিকানা সব জায়গায় এরকম ঠিকানা তো কোন কোন মন্দির দিচ্ছে আমরা এই দেবাশিস দাওটা বের করেন তো। আমাদের কাছে যারা নাকি লুট করছে, যারা নাকি করছে, ওরা তো 1-2 জন আসে না, ওরা তো শয়ে আসে। আপনাদের এখানে কি হামলা শিকার হচ্ছে? আমাদের এখানে হামলা শিকার হয় নাই, আমার আশেপাশে তো হামলা শিকার হইতেছি। সুনির্দিষ্টভাবে যেহেতু আপনাদের একটা সংগঠন, এখন সুনির্দিষ্টভাবে আমাদের মোবাইলে সবকিছু আছে, এগুলি যেগুলি পুরানো হয়েছে জায়গায় জায়গায়। ওটা অ্যাড্রেস বলতে পারি না, লালমনির মধ্যে এরকম হয়েছে। তাদেরকে মোবাইলে বা ফেসবুকের মাধ্যমে যে ফেক নিউজগুলো ভারত এবং বাংলাদেশে কিছু সংগঠন প্রচার করেছে, ওনারা এগুলাকে বিশ্বাস করেই রাস্তায় নেমে এসেছেন। তারপর একজনকে যখন বলা হয় যে আপনি বলেন কোথায় হয়েছে, উনি দাবি করছেন যে ওনার বাড়িতে, গ্রামের বাড়িতে হয়েছে। তখন ওনাকে যখন বলা হয় যে আপনার গ্রামের বাড়ির ঠিকানা বলেন, তখন উনি গ্রামের বাড়ির ঠিকানা বলতে পারছে না, উনি নিজের অ্যাড্রেস ভুলে গেছে। আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে নাই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রং ইনফরমেশন আমাকে যেতে হবে ওই জায়গায়, আমাকে যেতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে ওনারা আসলে কি উদ্দেশ্য নিয়ে রাস্তায় নেমেছেন। এইবার চতুর্থ একটা ইনসিডেন্ট দেখেন। এটা ঢাকার বাইরের একটা ঘটনা। এখানে একজন মানুষ মন্দিরে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। কলেজে আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি, অ্যাকাউন্টিং এর উপর আমি অনার্স করতেছি। দিকেও কেরোসিন তেল লেগে ছিল, তো আমরা ধারণা করতেছি যে আমার বোতলটা কোনোভাবে হয়তো ফাটা ছিল বা কিছু ছিল, এই জন্য হয়তো কেরোসিনটা হয়তো বেশি পড়তে পারে। বেশি পড়লে রাস্তা দিয়ে না, চতুর্পাশে কিভাবে গেল? চতুর্পাশে কোনো গন্ধ বেরোনো, আমরা রাস্তার এক পাশে আমরা গন্ধটা পাইছি, এই হচ্ছে বিষয় আর কি। গন্ধ পাওয়ার পরে কি আপনারা মেম্বার? না, গন্ধ পাওয়ার পরে আমি মেম্বারকে জানাই নাই। পরবর্তীতে এলাকাবাসী যখন ধরে ফেলে, তখন আইডেন্টিফাই হয় যে সেই ব্যক্তি নিজেই হিন্দু এবং তিনি সেই যে মন্দির যাদের বাসা, যে প্রিস্ট, উনারই ভাতিজা। অর্থাৎ উনি ওনার নিজের বাড়ির মন্দিরই পুরানোর চেষ্টা করছিলেন, যেন এইটার দিয়ে উনি প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। যখন উনি এলাকাবাসী দ্বারা ধৃত হন, তখন ওনার চাচা ওনাকে বাঁচানোর জন্য বলে যে সে বুঝতে পারেনি, অথচ সেই ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার ভাতিজা রিদম সাহা ওরফে যখন তার জীবনে প্রথম কেরোসিন তেল আনতে গিয়ে মন্দিরের সামনে হয়তো কয়েক ফোঁটা কেরোসিন তেল পড়ছে, জীবনের প্রথম কেরোসিন তেল আনতে গেছে, সে কখনো কেরোসিন দেখে নাই। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি বুঝতে না পারে যে কেরোসিন দিয়ে আগুন জ্বালালে মন্দিরটা পুড়ে যাবে, তাহলে সেই ছেলে কিভাবে বুঝলো যে সংখ্যালঘু নির্যাতন কি, জেনোসাইড কি? এর কেরোসিন তেল তো আমি এনেছি, আমরা এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার এবার পঞ্চম এই ঘটনা দেখুন। এখানেও একই অবস্থা, এটাও ঢাকার বাইরে একটা দৃশ্য। এলাকাবাসী একজন লোককে ধরে ফেলেছে, সে একজন হিন্দু এবং সে নিজে তাদের মন্দির ভাঙার চেষ্টা করেছিল। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতেছেন আজকে রাজারহাট উপজেলার বদ্রের বাজার এলাকায় সুপ্রিয় দেশবাসী, বিশেষ করে গতকাল রাতে বদ্রের বাজারে কিছু দুর্বৃত্ত হিন্দু ভাইয়েরা, যারা আমাদের জামাত শিবির এবং বিএনপির নামে ঘর ভেঙে তারা একটা পরিকল্পিত প্ল্যান করেছিল, গতকাল রাতে আমাদের জামাত ইসলামী এবং বিএনপির ভাইয়েরা তাদেরকে হাতে নাতে ধরে প্রকাশ্যে এখন বিচার হচ্ছে। হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইদের ঘর ভেঙে আমাদের বিএনপি জামাতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এখন আমি দেখলাম সবকিছু জানার পর আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। হায় আল্লাহ, যার জন্য রাত জেগে যার পাশে দাঁড়ায় আছি, তারাই একটা চক্রান্ত করে, তারাই একটা পোস্ট ছেড়ে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা এমন একটা কাজ। এলাকাবাসী বুঝতে পেরে এবং এলাকাবাসী যেহেতু জানে যে এই ইনসিডেন্টটা
প্রচার হলে মিডিয়াতে ব্যাপকভাবে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশে কিছু মিডিয়া সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখাবে, এই জন্য তারা তাকে ধরে এবং তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করে রাখে। এইবার আসুন আমরা বাংলাদেশের প্রধান হিন্দু সংগঠনগুলোর নেতৃবৃন্দের কথা শুনি, ওনারা সংখ্যালঘু নির্যাতন নিয়ে কি বলেন। বাংলাদেশে হিন্দুদের দুটি প্রধান সংগঠন আছে, একটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আর একটা হচ্ছে হিন্দু মহাজোট। আমরা দুইটা দলেরই একজন প্রধান নেতার সাক্ষাৎকার শুনবো, যেটা ওনারা মেইনস্ট্রিম মিডিয়াতে দিয়েছিলেন, এবং আমরা দেখি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ওনারা কি বলেন। অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। গোবিন্দ প্রামাণিক বাংলাদেশের হিন্দু মহাজোটের অন্যতম নেতা, উনি এই সংগঠনটির মহাসচিব। একটি নয়, উনি একাধিক মিডিয়াতে, এমনকি ভারতেরও মেইনস্ট্রিম মিডিয়াতে উনি সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন, এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনার কাছে আসছি। গোবিন্দবাবু, আপনার ভিডিও খুব ভাইরাল হয়েছিল যেখানে আপনি বলেছিলেন যে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয়নি। আমি কিন্তু সেভাবে বলিনি যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। আমি যেটা বলেছি যে আওয়ামী হিন্দু নেতা, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা এবং পূজা উদ্যাপন পরিষদের নেতা যারা এবং কর্মী যারা এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পত্রিকায় বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল, এবং যারা এই আন্দোলনের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে ইট পাটকেল ছুড়ে তাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেই সমস্ত হিন্দুদের বাড়িতে তারা হামলা হয়েছে। আমি বলেছি নর্মাল যে সমস্ত জেনারেল হিন্দু, সাধারণ নিরীহ হিন্দু, তাদের বাড়িতে হয়নি। একটি গ্রামে 50টি হিন্দু বাড়ি আছে, তার মধ্যে বিচারটা করেন কি করে? আপনার কাছে কি কোনো স্ক্যানার আছে? মানে এটা কি স্ক্যানার আছে? এটা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটা, আমি যদি আপনি করেন, তারা তালিকা দিয়েছে যে কয়েকজন মানে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা সবই আওয়ামী লীগের নেতা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূজা পরিষদের নেতা। এমনি সাধারণ যে সমস্ত হিন্দু, তার সংখ্যা পরবর্তীকালে মানে 5 তারিখের পরে, অর্থাৎ 6-7 তারিখে করা হয়েছে সামান্য কিছুদের। পাবলিক বাংলা দায়িত্ব সহকারে বলছে মেহেরপুরের জগন্নাথ মূর্তি সহ যে সেন্টার, যার বাড়ি, যার সেন্টার, সেইটাতে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা হয়েছে। আপনার মিটিং এ তিনি বলেছেন যে আমার 132টা মন্দির আছে এবং এই মন্দিরে কোথাও হামলা হয় নাই, শুধুমাত্র আপনার মেহেরপুরে একটা বাড়ি, ভাড়া বাড়ি, সেই বাড়িতে তাদের একটা টিচিং সেন্টার আছে, সেই সেন্টারটা ওই বাড়ি পুরানোর সময় ওইটা পুড়িয়ে গেছে। বেশ একই রকম মতামত দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের এই আঞ্চলিক নেতা। তিনিও স্বীকার করছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, যা কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেগুলো হচ্ছে রাজনৈতিক। যেমনভাবে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের মুসলমান নেতাদের বাড়িতেও হামলা হয়েছিল, একই রকমভাবে বিচ্ছিন্নভাবে ছোটোখাটো 2-1 হিন্দু নেতার বাসায় হামলা হয়েছে, কিন্তু এইটাকে কখনোই সংখ্যালঘু হামলা বলে বা সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়া যাবে না। এবং হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা পরিষ্কারভাবেই বলেছেন যে এইটা হচ্ছে তৃতীয় পক্ষের কাজ, যারা আসলে, এটা হিন্দুদের অভিযোগ না, এটা হচ্ছে তৃতীয় পক্ষের কাজ, যারা এই প্রচারণাটার থেকে কোনো ধরনের বেনিফিট নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এরকম একটা প্রচারণা ছড়িয়ে ওনারা ওনাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চাচ্ছে। লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক, এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে। ফেনী জেলায় কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয়নি। আমি ভিজিট করেছি পুরো এলাকায়। অন্য জেলার কথা অন্য জেলার লোকেরা বলবে, আমি তো আমার জেলার কথা বলতে পারি। সেখানে তো বলা হয় যে বিএনপি জামাত অধ্যুষিত ফেনী বেল্ট, কই ওখানে তো এরকম কোনো ধর্ষণের ঘটনা, নির্যাতনের ঘটনা বা এই যে, বরং আওয়ামী লীগ আমলে হয়েছে। ছাত্রদের, জনগণের এই গণ অভ্যুত্থানকে কালিমা লিপ্ত করার জন্য এ সমস্ত অপপ্রচার ইন্ডিয়া থেকে চালানো হচ্ছে। আচ্ছা, তো আমাদের বাংলাদেশে এখন যেটা হচ্ছে, আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা হয়েছে এই ধরনের, যে অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে মন্দির ভাঙচুর হচ্ছে, এরকম কিছু হচ্ছে? হ্যাঁ, আমাদের এলাকায় এখনো পর্যন্ত তেমন কিছু হয় না, তবে গুজব ছড়াচ্ছে বেশি। এরকম অসংখ্য নিউজ, পেপার কাটিং,
ফেসবুক পোস্ট, টুইট আমরা দেখেছি যেখানে বারবার দাবি করা হচ্ছে যে এখানে সেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। যেমন বাংলাদেশের জলের গানের গায়ক রাহুল বৈদ্য, ওনার বাসায় হামলা হয়েছে বলে দাবি করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে এটা সম্পূর্ণ একটা মিথ্যা নিউজ, বরং আসলে ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের 32 নম্বর বাড়িতে আগুন লাগানো হয়েছিল। এটারই পরবর্তীতে সেই আগুনে আসলে রাহুল বৈদ্যের বাড়ির অংশ বিশেষকে পুড়িয়ে দেয়। রাহুল বৈদ্যের বাড়িতে হামলা মোটেও করা হয়নি। একই রকমভাবে বেশ কিছু সিমিলার ঘটনা আমরা দেখতে পাই যেখানে আওয়ামী লীগের মুসলিম নেতাদের বাড়ি ঘরে হামলা করা হয়েছে, কিন্তু ভারতের মিডিয়া এবং বাংলাদেশের কিছু গুপ্ত হিন্দু সংগঠন সেগুলোকে হিন্দুদের বাড়িতে হামলা হিসেবে চালিয়ে দিয়েছেন। যেমন আমরা দেখি যে বাংলাদেশের ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন এবং আওয়ামী লীগের এমপি মাশরাফি বিন মুর্তজার বাসায় যখন হামলা হয়েছিল, পুরানো হয়েছে, এটা কি ভারতের কিছু মিডিয়া এবং কিছু ফেসবুক টুইটার ইউজাররা বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ওপেনিং ব্যাটসম্যান লিটন দাসের বাসায় হামলা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাছাড়া উত্তরায় বেশ কিছু ডাকাতির ঘটনায় যেখানে মানুষজন অস্ত্র হাতে নিয়ে রাস্তায় পাহারা দিচ্ছিল, সেগুলোকে ইন্ডিয়ান মিডিয়া মন্দির পাহারা হিসাবে দেখিয়েছে যে মুসলমানরা সেখানে হামলা করতে আসছে, সেই জন্য স্থানীয় হিন্দুরা বাধ্য হয়ে অস্ত্র নিয়ে দা বটে নিয়ে প্রতিরোধ করছে। অথচ এগুলো ছিল সম্পূর্ণ ডাকাতির ঘটনা এবং এখানে মোটেও কোনো হিন্দু অ্যাঙ্গেল ছিল না, বরং স্থানীয় মুসলমানরাই ডাকাতের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। এবার আমরা দেখব যে ইন্টারন্যাশনাল কিছু মিডিয়া যারা বাংলাদেশ থেকে এসে 5ই আগস্টের পরে সংখ্যালঘু ইস্যুতে রিপোর্ট করেছিল তারা কি বলেছে। বিবিসি, টিআরটি, আল জাজিরার মতো ক্রেডিবল নিউজ চ্যানেলগুলোর কিছু ক্লিপ দেখব এবং আমরা জানার চেষ্টা করব যে আসলে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ওনাদের অভিমত কি এবং তারা কি মনে করেন যে বাংলাদেশে কি হয়েছিল। আল জাজিরা তাদের নিউজে সুস্পষ্টভাবে দাবি করেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর হামলার কথা বলা হচ্ছে এগুলার অধিকাংশ নিউজই হচ্ছে মিসলিডিং এবং ইন্ডিয়ান মিডিয়া এই প্রপাগান্ডামূলক নিউজগুলো প্রচার করছে, যেখানে কিনা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে স্থানীয় ক্ষুব্ধ মানুষের হামলাগুলোকে সেখানে হিন্দুদের উপর হামলা হিসেবে প্রচার করা হচ্ছে। অথচ আওয়ামী লীগের যেই নেতাদের উপর হামলা হয়েছে তাদের অধিকাংশই হচ্ছে মুসলমান। একই রকম নিউজ করেছে টিআরটি ওয়ার্ল্ড। তারাও তাদের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে যে ইনফরমেশন সংগ্রহ করেছে সেখান থেকে তারা জানতে পেরেছে যে এখানে যেই আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে ক্ষুব্ধ মানুষজনের যে হামলা সেগুলি কি ভারতীয় মিডিয়া হিন্দুদের উপরে হামলা হিসাবে প্রচার করার চেষ্টা করেছে। ওনারাও গোবিন্দ প্রামাণিকের সাক্ষাৎকার নিয়েছেন এবং ওনার নিউজ ক্লিপিংটি সেখানে ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ ইন্ডিয়ান মিডিয়াতে ওনারা একটি মন্দিরে হামলার যে ফলস নিউজ সেটাকে ডিবাং করেছেন এবং ওনারা দেখিয়েছেন যে এটা আসলে আওয়ামী লীগের অফিসকেই দূর থেকে ছবি তুলে মন্দির হিসেবে উপস্থাপন করা হয়েছে। The temple remained intact, as was confirmed by BBC Verify. In another instance, a viral post which claimed that a Bangladeshi Hindu cricketer's home had been burned down was also debunked. The house in the footage was identified later as belonging to a Muslim MP from the Awami League, according to Rumor Scanner, a Bangladeshi independent fact-checking organization. বিবিসি বলছে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের যেসব ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে তার বেশিরভাগই ভুয়া ও গুজব। সংবাদ মাধ্যমটির ফ্যাক্ট চেকাররা জানান হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কিছু গুজব ছড়ানো হয় বাংলাদেশের ভেতর থেকেও। তো এরকম অসংখ্য নিউজ, অসংখ্য পেপার কাটিং, ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাতে পারবো যেগুলো পরিষ্কারভাবে সাজেস্ট করে যে বাংলাদেশে আসলে কোনো ধরনের সিস্টেমেটিক কিলিং হচ্ছে না সংখ্যালঘুদেরকে টার্গেট করে। হ্যাঁ, কিছু কিছু সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে যারা আওয়ামী লীগের সাথে জড়িত, কিন্তু যদি কম্পেয়ার করা হয় আওয়ামী লীগের মুসলমান সমর্থক এবং মুসলমান নেতাদের বাড়িতে যেই লেভেলের হামলা হয়েছে, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগের মুসলমান নেতা নেত্রীরা হয়েছে, সে তুলনায় আওয়ামী লীগের হিন্দু নেতা নেত্রীদের উপরে কিন্তু হামলা খুব সামান্যই হয়েছে। অথচ গত 15-16 বছর কিন্তু আওয়ামী লীগ সরকার থেকে হিন্দুরা যথেষ্ট পরিমাণ বেনিফিট নিয়েছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের সবসময় একটা ভোট ব্যাংক হিসেবে কাজ করে। কিন্তু এই সরকারের পতনের পরে হিন্দুদের উপর তো কোনো হামলা হয়নি, বরং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো
ওরা যেহেতু বুঝতে পেরেছিল যে আওয়ামী লীগ এই বিষয়টাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করবে এবং ইন্ডিয়াও এই নিউজগুলোকে অলরেডি প্রচার শুরু করেছে এবং তারাও যদি কিছু ইনসিডেন্ট ঘটেও সেগুলোকে ক্যাপিটালাইজ করে এখানে সংখ্যালঘু নির্যাতনের একটা ভুয়া প্রচারণা ছড়াবে, সেই জন্য বরং মুসলিম সংগঠনগুলো বিভিন্ন মন্দিরগুলোকে আমরা পাহারা দিতে রেখেছি। বিএনপি, জামাতে ইসলামী, অন্যান্য ইসলামিক দলগুলো পালাক্রমে মন্দিরগুলোকে পাহারা দিয়েছেন যেন কেউ এগুলোর উপর ফলস হামলা করে মুসলমানদের উপর দায় চাপাতে না পারে। রাজনৈতিক সংকটে কোনো দুষ্কৃতিকারী যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সুনামগঞ্জ মন্দিরে পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। নেত্রকোনার সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয় তাদের বাড়ি ঘরের আশপাশে পাহারা বসিয়েছে বিএনপির নেতাকর্মীরা। কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় রাত জেগে পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্রসহ সাধারণ মানুষ। বগুড়াতেও মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। মহাজনঘাটা মন্দির ও হিন্দুপাড়ায় অবস্থান নেয় সাধারণ মানুষ। তাদেরকে আশ্বস্ত করেন স্থানীয়রা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একই চিত্র জেলার প্রায় সব মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে। জন্ম থেকে কোনোদিন মুসলিম আমাদের বিরোধ হয়নি, বোধহয় আশা করি হবেও না। সবাইকে আমরা ভালো করে নিষেধ করে দিয়েছি যেন তাদের গায়ে টুকাশো না লাগে, আর আমরা এখন থেকে সবসময় এখানে আসবো, তাদেরকে ঠিকমতো খেয়াল রাখবো। সনাতনী ভাইদের পাশে সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। এই পর্যায়ে আমি ইন্ডিয়ার কিছু নিউজ ক্লিপ দেখাবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া সংখ্যালঘুদের নিয়ে এত চিন্তিত এবং যেই সেকুলার ইন্ডিয়া নিজেদেরকে সংখ্যালঘুদের খুবই একজন ত্রাতা হিসেবে আবির্ভাব হতে চাচ্ছে, সেই ইন্ডিয়াতে সংখ্যালঘুদের কি অবস্থা, সেখানে মুসলমানদের সাথে কিভাবে ট্রিট করা হয়। ভারতের সংসদের উচ্চ কক্ষের এই ভিডিও ক্লিপিংটি দেখুন। এখানে একজন বিজেপি এমপি একজন মুসলিম এমপিকে উদ্দেশ্য করে বলছেন যে যদি ভারতে থাকতে চাও তাহলে তোমাদেরকে জয় শ্রীরাম বলতে হবে। इस देश में रहना है तो जय श्री राम बोलना पड़ेगा। এই ক্লিপিংটি দেখুন। এখানে বলিউডের একজন মুসলিম পরিচালক এবং অভিনেতাকে ফোর্স করা হচ্ছে উনি যেন জয় শ্রীরাম বলেন। ঠিক আছে, জয় শ্রীরাম বলতে যাই স্যার। এবার এই ঘটনার সাথে যদি আমরা বাংলাদেশের তুলনা করি তাহলে আপনি চিন্তা করুন, বাংলাদেশে আমরা কি ভুলেও কোনোদিন চিন্তা করতে পারি যে আমাদের সংসদে একজন হিন্দু এমপিকে একজন মুসলমান এমপি এটা বলে ভয় দেখাবে যে বাংলাদেশে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে আল্লাহু আকবার বলতে হবে? বা আপনি চিন্তা করুন আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে যদি কোনোদিন রাস্তায় কেউ একজন বলে যে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে, তাহলে সবচেয়ে বেশি প্রতিবাদ কাদের কাছ থেকে আসবে? অবশ্যই মুসলমানদের কাছ থেকে। কিন্তু ভারতের অবস্থা দেখুন, সেখানে একজন মেইন স্ট্রিম অভিনেতাকেও এবং একজন সংসদের উচ্চ কক্ষের প্রভাবশালী সাংসদকেও হুমকি দেওয়া হচ্ছে যে ভারতে থাকতে হলে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। তো এটা তো গেল প্রভাবশালী মুসলমানদের অবস্থা। ভারতের সাধারণ মুসলমানদের অবস্থা কি? আসুন আমরা আরো কিছু নিউজ ক্লিপিং দেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি। 45-year-old Muslim man in Kanpur. Remember, the man was assaulted by the mob yesterday. He was being forced to chant Jai Shri Ram. He was dragged and beaten in front of his minor daughter, who kept clinging on to her father, crying and pleading as well. With the mob to spare him. He was later taken away by the দেখুন, একজন 45 বছর বয়স্ক মুসলমানকে তার শিশু কন্যার সামনে জোর করে বাধ্য করা হচ্ছে জয় শ্রীরাম বলার জন্য এবং তাকে মারাত্মকভাবে আঘাত করা হচ্ছে যখন কিনা তার শিশু কন্যাটি ভয়ে তার বাবার পায়ে জড়িয়ে ধরে রেখেছিল। আরেকটু ভিডিও দেখুন। একজন মুসলমানকে বাধ্য করা হচ্ছে জয় শ্রীরাম বলার জন্য এবং তাকে জোর করে মাথা পর্যন্ত বিশ্রীভাবে শেভ করে দেওয়া হয়েছে এবং তিনি জয় শ্রীরাম বললেও বারবার তাকে আবার রিপিট করতে বলা হয় এবং তাকে মুক্ত করা হয় না। একই রকম ঘটনা আরেকজন মুসলমানকে তার মোটরসাইকেল থেকে নামিয়ে তাকে জোর করে বাধ্য করা হয় জয় শ্রীরাম বলার জন্য এবং তিনি পরপর 3 বার জয় শ্রীরাম বললেও তারা ক্ষান্ত হয় না এবং তাকে আঘাত করার চেষ্টা করে। मैंने 3 मरतबा जय श्री राम बोला और उसके बाद जो तो पत्थर उठाए अपने मारने के वास्ते, पत्थर लेकर आए मारने को। ওরা মুসলমানদেরকে শুধু জয় শ্রীরাম বলে যে থেমে যায় তা না, কিন্তু বরং বিজেপি ক্ষমতা আসার পর থেকে হিন্দুদের যত উৎসব আছে সবগুলো উৎসবই ওরা আয়োজন করে হচ্ছে বিভিন্ন মসজিদের সামনে এবং সেখানে তারা মুসলমান বিদ্বেষী এবং মুসলমানদেরকে হত্যা করা হবে, প্রতিশোধ নেওয়া হবে, এই ধরনের গান বাজনা বাজিয়ে আনন্দ উৎসব করে, হোলি উৎসব করে। এই সময় প্রশাসন হিন্দুদেরকে না থামিয়ে দিয়ে বরং মুসলমানদের মসজিদগুলোকে ত্রিপল দিয়ে ঢেকে দেয়
যেন সেগুলোতে সরাসরি কোনো আক্রমণ না আসে। ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম অধ্যুষিত অঞ্চলের এই মসজিদটিকে দেখুন। প্রশাসন আগে থেকেই ত্রিপল দিয়ে মসজিদটি ঢেকে দিয়েছে, কারণ এইখানে আজকে হিন্দুরা হোলি উদযাপন করবে। सब्जी मंडी चौराहे पे हलवाइयान मस्जिद है, इस मस्जिद को होली की वजह से हम लगवाती। যাই হোক, ভারত যেহেতু কখনোই আমাদের কাছে ভালো মন্দের মানদণ্ড নয়, সুতরাং আমরা কখনোই ভারতকে সাথে তুলনা করে বাংলাদেশকে বিবেচনা করব না। আমরা এবার বাংলাদেশের ঘটনাগুলোকে বাংলাদেশের আলোকেই বিবেচনা করে আমরা একটা কনক্লুশনে আসার চেষ্টা করি। আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যতগুলো ভিডিও ক্লিপ আমি দেখিয়েছি এবং সেই ভিডিও ক্লিপগুলোতে যতজন হিন্দুর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সবাই একটা কথাই বলেছেন যে ওনারা নিজেরা কেউ আক্রান্ত হননি, ওনাদের পাড়া প্রতিবেশী ওনারা কেউ আক্রান্ত হতে দেখেননি। তবে ওনারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে অন্য অঞ্চলে, লাইক চট্টগ্রামের মানুষ দেখেছেন যে সিলেটের মানুষ ফেসবুকে দেখেছেন যে রংপুরে অন্য অঞ্চলে আক্রান্ত হয়েছে। একই সাথে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং বাংলাদেশের বিভিন্ন ক্রেডিবল নিউজ সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো মিডিয়াই বলছে যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের যে নিউজগুলো আসছে সবগুলোই ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেল, যারা বাংলাদেশের 5ই আগস্টের পরে বিভিন্ন ঘটনাকে সংখ্যালঘু ঘটনা হিসাবে টুইস্ট করে মিসলিডিং নিউজ তৈরি করে এগুলোকে হিন্দুদের উপর হামলা হিসাবে উপস্থাপন করছেন। এবং লজিক্যালি বোঝা যাচ্ছে যে হিন্দুরা যে বলছেন যে ওনারা নিজেরা আক্রান্ত না হলেও ওনারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া দেখেছেন, সেগুলো হচ্ছে ভারত থেকে প্রচারিত সেই সব নিউজগুলো এবং ভারতের এখানকার লোকাল কিছু এজেন্ট এবং কিছু সুবিধাভোগী শ্রেণী যারা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই সব মিসলিডিং নিউজগুলোকে সাধারণ হিন্দুদের মধ্যে প্রচার করছেন। ফলে সাধারণ হিন্দুদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এমনি বাংলাদেশে হিন্দুরা এই দেশের একমাত্র আওয়ামী লীগের উপরেই সবসময় বিশ্বাস করে থাকে। ফলে আওয়ামী লীগের অপসারণের পরে তাদের মনে এমনি একটু ভীতি ছিল, ফলে এইসব নিউজগুলো তারা মারাত্মকভাবে বিশ্বাস করেছেন এবং তারা কোনো বাজ বিচার এবং চিন্তা না করে এগুলোর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সর্বশেষ আমি আমার হিন্দু ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আপনারা এই বাংলাদেশের সন্তান, আপনারা বহু বছর ধরে এই বাংলাদেশে আছেন। যত বছর ধরে মুসলমানরা আছে তার চেয়ে আগে থেকে আপনারা এই দেশে আছেন এবং এই দেশে যারা মুসলমান আছে তারা অধিকাংশই কোনো না কোনো একটা সময় হয় হিন্দু বা বৌদ্ধ ধর্ম থেকেই কনভার্ট হয়ে এসেছে। সুতরাং আসলে আমরা একই পরিবারের অংশ। বাংলাদেশে হিন্দু সংখ্যা প্রায় 10% মতো, যেটা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1.5 কোটির সমান। আপনারা খুব লজিক্যালি চিন্তা করুন, বাংলাদেশ কোনোদিনই এই 1.5 কোটি জনসংখ্যাকে বাদ দিয়ে কোনোদিনই অগ্রসর হতে পারবে না। একই রকমভাবে এই 1.5 কোটি জনসংখ্যার আপনারা চাইলেই অন্য একটা দেশে গিয়েও আশ্রয় নিতে পারবেন না। এটা যেমন মুসলমানদের দেশ, আপনাদেরও দেশ। এই দেশে আপনাদের থাকতে হবে এবং এই দেশের যদি উন্নতি হয় তাহলে আপনাদের 1.5 কোটি মানুষের উন্নতি হবে এবং এই দেশের যদি কোনো অবনতি হয়, ভারত যে ষড়যন্ত্র করে বাংলাদেশ সম্পর্কে সারা পৃথিবীতে মিস ইনফরমেশন ছড়াচ্ছে এবং ভারত যে আমেরিকা সহ অন্যান্য দেশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে অবরোধ দেওয়ার জন্য আহ্বান করছে, যদি এটা বাস্তবায়ন হয় তাহলে কি শুধুমাত্র বাংলাদেশের মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে? বাংলাদেশে যদি বিদেশি সাহায্য আসা বন্ধ হয়, বাংলাদেশে যদি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, তাহলে কি সেখানকার শুধু মুসলিম শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবে? মুসলিম এমপ্লয়িরাই ক্ষতিগ্রস্ত হবে? হিন্দু এমপ্লয়িরা কি ক্ষতিগ্রস্ত হবে না? আপনারা কি আশা করেন যে ভারত আপনাদের এই 1.5 কোটি মানুষকে তার দেশে নিয়ে আশ্রয় দিবে? পরিসংখ্যান বলে পৃথিবীতে যত গরিব মানুষ আছে তার অর্ধেকের বেশি মানুষ বসবাস করে হচ্ছে ভারতে। ভারতে গ্লোবাল হান্ডার ইন্ডেক্সে ভারতের পজিশন হচ্ছে 108তম, অর্থাৎ ভারতে আর্থিক অবস্থা 108টি দেশের চেয়ে নিচে। তো সেই দেশে আপনারা কি আশা করেন যে ভারত আপনাদেরকে এই যে উস্কে দিয়ে তারা আপনাদের এই 1.5 কোটি মানুষকে অন্য সংস্থানের ব্যবস্থা করবে, আবাস ব্যবস্থার ব্যবস্থা করবে? সুতরাং এখনই সময়, আপনারা ভারতের এই সব মিস ইনফরমেশনে বিশ্বাস করবেন না এবং এখানে আপনাদের স্থানীয় যেই সব নেতারা ভারতের এই উস্কানিতে পা দিয়ে আপনাদেরকে রাস্তায় নামাতে চাচ্ছে, আপনারা দয়া করে নামবেন না। হ্যাঁ, যদি আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হন, আপনাদের আন্দোলন করার রাইট আছে, আপনাদের মিছিল মিটিং করার রাইট আছে, আপনারা সেই সব নিজেদের
আশেপাশে বা নিজেদের পরিচিতদের মধ্যে ঘটে যাওয়া সেই সব ভিডিও, সেই সব ক্লিপ এবং সেই সব অপরাধীদেরকে পারলে ধরে পুলিশের কাছে নিয়ে আসুন। এবং যদি কেউ আপনাদের মন্দিরে হামলা করতে চায়, আপনারা প্রয়োজনে তাদেরকে ধরে পাল্টা হাত পা ভেঙে দেন। কিন্তু এইসব ফেসবুকে, হোয়াটসঅ্যাপে পাঠানো নিউজের উপর ভিত্তি করে আপনারা রাস্তায় গন্ডগোল করে এই দেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে ডিভাইডেশন, এটা আপনারা তৈরি করবেন। আপনারা নিজের চোখে দেখেছেন যে এদেশের মুসলমানরা কিভাবে আপনাদের মন্দিরগুলোকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে, এবং আপনারা এটাও দেখেছেন যে আপনাদের হিন্দুদের মধ্যেই এরকম অনেক মানুষ আছে যারা আপনাদের মন্দির ভেঙে এখানে মুসলমানদের এবং হিন্দুদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ তৈরি করতে চেয়েছিল। সুতরাং আমরা সবাই সতর্ক হব এবং আমরা এই ষড়যন্ত্রে পা দেব না ইনশাআল্লাহ। সনাতন ধর্মের মন্দির পাহারা দিচ্ছেন কওমি মাদ্রাসার মুসলমান ছাত্ররা। আমরা কোনো অশান্তি চাই না, এদেশে আমরা শান্তি চাই, ধর্মীয়ভাবে কোনোভাবে আঘাত না আনে। সুনামগঞ্জের মানুষ সেই ভালোবাসার দায় নিয়ে পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা নিখিল চন্দ্র। মুসলিম ভাই হল আছেন, তারা আমরা মন্দিরে রক্ষা করতে আসুন, তারা সারা রাজ্যে আস্থা কালকে ডিউটি পর্যায়ক্রমে তারা সবকিছু আমরা সেই প্রশাসন আমরা সুন্দরভাবে এইটা চাই আমরা।